আজকের এই বিশ্লেষণে আমরা সরাসরি মূল কথায় চলে যাব। আধুনিক যুগে মানে এই ডিজিটাল দুনিয়ায় শক্তিশালী সরকার বা বড় বড় কর্পোরেশনগুলো কিভাবে আমাদের চারপাশের ন্যারেটিভ বা গল্পগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তা নিয়ে আমরা আজ গভীরভাবে আলোচনা করব। বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং, কারণ আমরা সবাই প্রতিনিয়ত এই অদৃশ্য তথ্যযুদ্ধের মাঝেই বসবাস করছি। আর এখান থেকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা উঠে আসে। এই যে এখন সবকিছুর রিয়েল টাইম আপডেট আমাদের হাতের মুঠোয়, এমন একটা সময়ে কোটি কোটি ডলার খরচ করে চালানো পিআর বা জনসংযোগ ক্যাম্পেইনগুলো কি আসলেই রূঢ় বাস্তবতাকে ঢেকে দিতে পারে? উৎস থেকে পাওয়া তথ্যগুলো নিরপেক্ষভাবে বোঝার জন্য আজ আমরা কয়েকটি ধাপে এগোব। ১. ন্যারেটিভের লড়াই। ২. হাসপারা মেশিনে অর্থায়ন। ৩. গণমাধ্যম এবং সামরিক বাহিনীর অবস্থান। ৪. আরাগানের ডেটা সেন্টারের বুম। ৫. ইউরোভিশন বিতর্ক এবং সবশেষে প্রোপাগান্ডার আসল সীমাবদ্ধতা। প্রথমেই আসি ন্যারেটিভের লড়াইয়ের কথায়। এখানে আমরা দেখব জনমতকে নিজেদের পক্ষে টানার জন্য আসলে কি পরিমাণ কৌশল আর বিপুল অর্থের ছড়াছড়ি ঘটে। আমাদের দ্বিতীয় পয়েন্ট, হাসপারা মেশিনের অর্থায়ন। সোর্স ম্যাটেরিয়াল ঘাটলে দেখা যায় নিজেদের গ্লোবাল ইমেজ বা বৈশ্বিক ভাবমূর্তি রক্ষার জন্য ইসরায়েল ঠিক কতটা মরিয়া হয়ে বিশাল অঙ্কের ফান্ডিং করছে। এখন এই সোর্সগুলো ভালোভাবে বুঝতে হলে আমাদের হ্যাসবারা টার্মটার সাথে একটু পরিচিত হতে হবে। সম্প্রচারটিতে এই হিব্রু শব্দটি ব্যবহার করে মূলত বোঝানো হয়েছে কিভাবে পাবলিক ফিগার, অনলাইন ইনফ্লুয়েন্সার, এমনকি ইন্টারনেট বট ব্যবহার করে একটা দেশ তাদের নিজস্ব মেসেজ বা ন্যারেটিভ ছড়িয়ে দেয়। এক কথায় বলতে গেলে এটা একটা সুপরিকল্পিত প্রোপাগান্ডা মেশিন। আর অবাক করা ব্যাপার হলো, উৎসগুলো বলছে এই প্রোপাগান্ডা চালানোর বার্ষিক বাজেট কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ২০২৪ সালের শেষ ভাগ আর ২০২৫-এর জন্য এই বাজেট প্রায় $১৫০ মিলিয়ন থেকে এক লাফে প্রায় $৭৫০ মিলিয়ন বা ৩/৪ বিলিয়ন ডলারে গিয়ে ঠেকেছে। চিন্তা করা যায়, এটা রীতিমতো একটা অবিশ্বাস্য অঙ্কের বিনিয়োগ। কিন্তু মজার ব্যাপার হলেও CBS 60 মিনিটসের মতো বড় প্ল্যাটফর্মে সাক্ষাৎকার কিংবা এত বিপুল পরিমাণ অর্থ খরচ করার পরও ফলাফলটা কি দাঁড়াচ্ছে? সাম্প্রতিক জরিপগুলো দেখাচ্ছে ৬০%-এরও বেশি মার্কিন নাগরিক এখনও একটি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করছেন। এত বিশাল বিনিয়োগের পরও যখন মানুষের মন জয় করা যাচ্ছে না, তখন বিষয়টা সত্যিই ভাবিয়ে তোলে। আমাদের তৃতীয় পয়েন্ট হল গণমাধ্যম এবং সামরিক বাহিনী। এই অংশে আমরা দেখব সরকারের অফিসিয়াল বিবৃতি আর মাঠ পর্যায়ের একদম রিয়েল রিপোর্টিংয়ের মধ্যে মাঝে মাঝে কতটা তীব্র সংঘাত তৈরি হয়। উৎসগুলোতে একটা খুব স্পষ্ট কন্ট্রাস্ট বা বৈপরীত্য তুলে ধরা হয়েছে। একদিকে নিউ ইয়র্ক টাইমসের একটা অ্যাড বলছে সামরিক কারাগারে নির্যাতনের কথা, আর ঠিক অন্যদিকে ইসরায়েল সরকার সেই রিপোর্টকে পুরোপুরি প্রত্যাখ্যান করে একে অপবাদ বলছে, এমনকি আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিচ্ছে। একদম মুখোমুখি অবস্থান যাকে বলে। আর এই দ্বন্দ্বের আজ কিন্তু যুক্তরাজ্যও লেগেছে। যেমন ধরুন, বিবিসি তাদের নিজেদেরই কমিশন করা একটা ডকুমেন্টারি সম্প্রচার না করার সিদ্ধান্ত নিয়েছিল, যার জন্য তাদের একজন এক্সিকিউটিভ প্রডিউসারই তীব্র সমালোচনা করেছিলেন। আর সবচেয়ে বড় টুইস্ট হলো, যেই ডকুমেন্টারিটা তারা বাদ দিল সেটাই কিন্তু পরে ইন্ডাস্ট্রির অন্যতম সম্মানজনক বাফটা অ্যাওয়ার্ড জিতে নেয়। এবার আসা যাক ৪ নম্বর বিষয়, আরাগনের ডেটা সেন্টার বুম। মধ্যপ্রাচ্যের রাজনীতি থেকে একটু সরে এসে আমরা এখন স্পেনের দিকে তাকাব। সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI এর বড় বড় ডেটা সেন্টার তৈরির পেছনে পরিবেশের যে কী পরিমাণ ক্ষতি হচ্ছে তা আমরা বিশ্লেষণ করব। সেখানে স্থানীয় সরকার পিগা নামের একটি আইনি বা আমলাতান্ত্রিক টুল ব্যবহার করছে। এর মাধ্যমে বড় বড় টেক কোম্পানিগুলোকে তারা রীতিমতো লাল গালিচা সংবর্ধনা দিয়ে ডেকে আনছে। তাদের লক্ষ্য একটাই, এই জনশূন্য অঞ্চলটিকে ইউরোপের নতুন ভার্জিনিয়া হিসাবে ব্র্যান্ডিং করা। আর এর ইম্প্যাক্টটা কত বড় জানেন? উৎস থেকে পাওয়া ডেটা বলছে শুধু অ্যামাজনেরই ২০৩৬ সালের মধ্যে এই অঞ্চলে ৬০টি বিশাল ডেটা সেন্টার চালু করার প্ল্যান আছে। ৬০টি! এটা কল্পনার চেয়েও অনেক বড় একটা কর্মযজ্ঞ। আর এখানেই আসল ফাঁকিটা চোখে পড়ে। সরকারের ব্যাপক প্রচারণায় আমরা শুনছি শুধু ডিজিটাল প্রগতি আর অর্থনৈতিক জোয়ারের চমকপ্রদ গল্প,
কিন্তু পর্দার আড়ালের বাস্তবতা হল এই ডেটা ফার্মগুলো চালানোর জন্য লাগছে বিপুল পরিমাণ পানি আর বিদ্যুৎ, যা নিয়ে সাধারণ মানুষের সাথে কোনো আলোচনাই করা হচ্ছে না। পুরো বিষয়টাই একটা গোপনীয়তার চাদরে ঢাকা। 5 নম্বর পয়েন্ট, ইউরোভিশন বিতর্ক। এবার আমরা দেখব ন্যারেটিভের এই তীব্র লড়াই কিভাবে আন্তর্জাতিক সাংস্কৃতিক ইভেন্টগুলোতেও প্রভাব ফেলে। উৎসগুলোতে দেখা যাচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো মানবাধিকার সংস্থাগুলো যখন সমালোচনা শুরু করল, তখন স্পেন, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, আইসল্যান্ড আর স্লোভেনিয়ার মতো দেশগুলোর সরকারি সম্প্রচার মাধ্যমগুলো এই আন্তর্জাতিক গানের প্রতিযোগিতাটি সরাসরি বয়কট করে বসে। তবে সবচেয়ে সারপ্রাইজিং তথ্যটা বোধহয় এটা। নিউ ইয়র্ক টাইমসের একটা ইনভেস্টিগেশনে দেখা গেছে 2018 সাল থেকেই একটা গানের প্রতিযোগিতায় বেশি ভোট পাওয়ার জন্য রীতিমতো সরকারের টাকায় ক্যাম্পেইন চালানো হয়েছে। ভাবতে পারেন, একটা সাধারণ কালচারাল ইভেন্টেও ইনফ্লুয়েন্স করার জন্য কী পরিমাণ সরকারি প্রচেষ্টা কাজ করে। এবার আমাদের শেষ পয়েন্ট, প্রোপাগ্যান্ডার সীমাবদ্ধতা। এতক্ষণ ধরে যে মিলিয়ন মিলিয়ন ডলারের জনসংযোগ আর ক্যাম্পেইনের কথা আমরা জানলাম, চলুন দেখি সেগুলোরও আসলে শেষ সীমানাটা কোথায়। উৎসগুলো বলছে বিষয়টা খুব সিম্পল। আজকের দিনে সবার হাতে হাতে স্মার্টফোন, ইন্টারনেটের কারণে আনফিল্টার্ড রিয়েল টাইম সব প্রমাণ সরাসরি সবার চোখের সামনে চলে আসছে। আর ঠিক এই কারণে খুব সুন্দর করে সাজানো অফিসিয়াল স্টেটমেন্টগুলো সাধারণ মানুষকে আর আগের মতো বিশ্বাস করানো যাচ্ছে না। আমরা আজকের এই বিশ্লেষণটি শেষ করব খুব সাধারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দিয়ে। লাখ লাখ ডলার খরচ করে চালানো এইসব পিআর ক্যাম্পেইন কি আসলেই রিয়েল টাইম ডিজিটাল প্রমাণকে আড়াল করতে পারবে, নাকি দিনের শেষে বাস্তব জীবনের এই রূঢ় সত্যগুলোই সব সাজানো ন্যারেটিভকে ছাপিয়ে যাবে? এটা এমন একটা প্রশ্ন যা আমাদের সবাইকে প্রতিনিয়ত তথ্যের সত্যতা যাচাই করতে বাধ্য করে।